চিত্রটা একটু টেকনিক খাটাই করতে হবে, নাহলে এই যে সমান্তরালভাবে করছেন না, এটা একটু করতে একটু সমস্যা হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার ইকোনমিক্স স্টাডি অ্যান্ড নিউ চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি সামষ্টিক অর্থনীতির খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে তারল্যফাত। আর এটা পরীক্ষায় আসেই, যদি বিগত সালে না আসে থাকে তাহলে বর্তমান সালে আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বরের জন্য আসে, যে এটার সংজ্ঞাটা কী সেই হিসেবে আসে, এবং 4 নাম্বার এবং 5 নাম্বার এই দুটো নাম্বারের জন্য আসতে পারে। তো চলুন বেশি কথা না বলে আমরা চলে যাই আলোচনায়। তো আমি কী লিখছি, চলুন আমরা পড়ে নিই। অর্থের ফটকা চাহিদা যে অবস্থায় সুদের হার আর নিচের দিকে নামতে পারে না তাকে তারল্যফাত বলে। অর্থের ফটকা চাহিদাটা কি, সেটা এখন আমাদের মাথায় একটা প্রশ্ন হিসেবে চলে আসলো, যে এইটা আমি বুঝি না, তাহলে আমি কিভাবে বুঝবো তারল্যফাত? হ্যাঁ, আমি বলে দিতেছি অর্থের ফটকা চাহিদা মানিটা কি। তো অর্থের ফটকা চাহিদাটা হচ্ছে, আমরা জানি সাধারণত যে অর্থের যে চাহিদা সেটা আছে 3 প্রকার। 3 প্রকার কী কী আছে? একটা লেনদেনজনিত অর্থের চাহিদা, দ্বিতীয় হচ্ছে সতর্কতামূলক অর্থের চাহিদা, এবং তৃতীয়ত আছে কি ফটকা কারবারজনিত অর্থের চাহিদা। তো ওখান থেকে আমরা পাই অর্থের ফটকা চাহিদা। অর্থের ফটকা চাহিদাটা কি বুঝাইতেছি, ওই দুইটা যেটা আছে সেগুলো আমি অন্যভাবে বুঝাবো। আর হলো গিয়ে যে এখন যে বিষয়টা অর্থের ফটকা চাহিদা, সেই অর্থের ফটকা চাহিদা হচ্ছে কি, যে দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে কি আমরা বা ভবিষ্যতের যে একটা সংকট মোকাবেলা করার জন্য সেই ক্ষেত্রে তো আমরা টাকা জমা রাখি, কিন্তু অর্থের একটা ফটকা কারবার আছে, সেই উদ্দেশ্যকে আমরা নগদ অর্থ কি ধরে রাখতে চাই। যেমন ধরেন ঋণপত্র, বা এটা যদি আমি সহজভাবে একটা উদাহরণ দিই, যে সঞ্চয়পত্র যে জিনিসটা অনেক ইদানিং বেশি আলোচিত হচ্ছে, সেই জিনিসটা যখন আমরা কিনি, তো ওইটার একটা অ্যামাউন্ট আছে, সুদের হার আছে। যদি সুদের হারটা বেশি থাকে সেক্ষেত্রে কি আমরা ঋণপত্রটা কি বেশি কিনি বা সঞ্চয়পত্রটা কি বেশি কিনতেছি, তো এর ফলে কি হইতেছে, টাকাটা আমরা দিয়ে দিতেছি এবং একটা কাগজ পাচ্তেছি, এটাকে বলতেছে আমরা ঋণপত্র বা কি বলবো, এটা সঞ্চয়পত্র যে কাগজটা পাইতেছি সেটা। তো এই ক্ষেত্রে কী হইতেছে, আমার হাতে কি নগদ অর্থটা থাকতেছে না, সেটা কি হইতেছে ঋণপত্রে চলে আসতেছে এবং নগদ অর্থটা কি হাতছাড়া হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সুদের হারের উপর নির্ভর করে। যদি আমার সুদের হার বেশি থাকে তাহলে কি নগদ অর্থের চাহিদাটা কি কমে যাবে, ঋণপত্রটা কি আমরা কিনে রাখবো, মানে নগদ অর্থের বিনিময়ে। আবার যদি সুদের হারটা কমে যায় সেই ক্ষেত্রে কি হচ্ছে, আবার উল্টাটা হইতেছে, অর্থের নগদ যে টাকাটা আছে সেটা হাতে জমা থাকবে কি বেশি পরিমাণে, ঋণপত্র কি তখন কমে যাবে। আর এই যে লেনদেনটা করতেছি অতিরিক্ত সুদের আশায়, সেটা কি হইতেছে কি অর্থের ফটকা চাহিদা বা কারবার বলতেছে। তো আশা করতেছি আপনি এতটুকুটা বুঝতে পারছেন। তো সেটারই একটা তারল্যফাত আছে, যেখানে একটা সুদ নিয়ে আমরা আলোচনা করি, যেখানে সুদের পরিমাণটাকে আর নিচে নামানো যাবে না, সেই যে অবস্থাটা হবে সেটাকে আমরা কি বলতেছি, তারল্যফাত। তো এখন এটা আমরা পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন। অর্থের ফটকা চাহিদা যে অবস্থায় সুদের হার আর নিচের দিকে নামতে পারে না তাকে তারল্যফাত বলে। সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে। এই যে আমি বলছিলাম যে সুদের হারের সাথে এই অর্থের ফটকা চাহিদাটা কি সম্পর্ক থাকবে, কি বলছে, সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা কি বাড়ে। অর্থের ফটকা চাহিদার কি হইতেছে, সুদের হার কমে যেতেছে, আমার নগদ অর্থটা কি হাতে রেখে জমা রাখতেছি, আর যখন সুদের হারটা বেড়ে যাবে তখন কি হইতেছে, আমি নগদ অর্থগুলি দিয়ে ঋণপত্র ক্রয় করতেছি, সেটা এখানে বোঝানো হয়েছে। তবে সুদের হার শূন্যে পৌঁছানোর আগে একটি নিম্নতম সুদের হার অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে বলে কেনস মত প্রকাশ করে। স্থিতিস্থাপক মানে স্থির হয়ে পড়ে, যেটা পরের লাইনটা পড়লে আপনারা বুঝতে পারবেন। এই অবস্থায় অর্থের ফটকা চাহিদা রেখা ভূমি অক্ষে সমান্তরাল হয়ে পড়ে, মানে ভূমি অক্ষে সমান্তরাল হয়ে থাকবে। সাধারণভাবে চিত্রটা দেখেন, এই অংশটুকু আমরা তারল্যফাতটা বলি, এটা বোঝানোর জন্য, চিত্র এখন আমি বুঝাই নাই। সেটা কি হইতেছে, দেখেন ভূমি অক্ষে কি হইতেছে, সমান্তরাল হয়ে যেতেছে, আর এটাকে আমরা স্থিতিস্থাপকতা হিসেবে পরিচিত করতেছি, এবং সেটা ভূমি অক্ষে কি হইতেছে, সমান্তরাল হয়ে যাচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট সুদের হারের পর, এর নিচে আর হচ্ছে না। তো এখানে কি পড়ছি আর একটু, এই অবস্থায় অর্থের ফটকা চাহিদা ভূমি অক্ষে সমান্তরাল হয়ে পড়ে, তাই সুদের হার আর কমতে পারে না। অর্থবাজার এই অবস্থাকে আমরা কি বলতেছি, তারল্যফাত। তো এখন চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করলে বিষয়টা আরও ইজি হয়ে যাবে। তো এখানে আমি চিত্রটা অঙ্কন করে রাখছি। তো আমি সর্বপ্রথম চিত্র বোঝাইতে গেলে অবশ্যই কী করি, চিত্র পরিচিতিটা আমি বুঝিয়ে দিই আগে। তো চিত্রে আমরা OX অক্ষে নিয়েছি কি অর্থের ফটকা চাহিদা, যেটা একটা পরিমাণ হিসেবে আমরা ধরতে পারি। OY অক্ষে আমরা কী নিয়েছি, সুদের হার। যেহেতু অর্থের ফটকা চাহিদাটা কিসের উপর নির্ভর করে, সুদের উপর, তাই এই জন্য আমাদের এই সেটা আমরা নিয়েছি সুদের হার। তো এখন চিত্র বিশ্লেষণে চলে যাব আমরা। চিত্রে লক্ষ্য করা যায় যে R0, এটা R0 সুদের হার, আর দেওয়া বোঝায় সুদের হার অর্থের ফটকা চাহিদা কত হইতেছে, যখন OR1 হচ্ছে সুদের হারটা, তখন আমার অর্থের ফটকা চাহিদা হইতেছে কি OM1। সুদের হার কমে R0, এটা R0 দিয়ে আমার কি নট বোঝায়, হলে অর্থের ফটকা চাহিদা ওই কী পরিমাণ হচ্ছে, আমার M0 পরিমাণ হচ্ছে।
ফটকা চাহিদা নট হয় চিত্রে লক্ষ্য করা যাচ্ছে যে সুদের হার কমার কারণে অর্থের ফটকা চাহিদা বৃদ্ধি পাচ্ছে। দেখেন, যখন আমার সুদের হারটা এই পর্যন্ত ছিল তখন আমার চাহিদাটা কি এতটুকু ছিল, বেশি ছিল। নগদ অর্থ দিয়ে আমি সুদের লাভে কি ঋণপত্র ক্রয় করতেছি, যে কারণে আমার হাতে নগদ অর্থটা কম যাচ্ছে, এটা আমি ঋণপত্র হিসাবে কিনতেছি এবং অর্থের ফটকা চাহিদা মানে অর্থের ফটকা কারবারই শুরু করতেছি। যখন সুদের হারটা কমে গেল তখন কি হইতেছে, আমার অর্থের ফটকা চাহিদাটা কি বেড়ে গেল। ঠিক আছে, এটা এখানে বোঝানো হয়েছে। এবং এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত অর্থের ফটকা চাহিদা ভূমি অক্ষে সমান্তরাল হয়েছে। যে এ বিন্দু থেকে বি বিন্দুর যে অংশটুকু দেখতেছেন সেটা কি অর্থের ফটকা চাহিদা হিসেবে কি হইতেছে, আমাদের চাহিদা ভূমি অক্ষে সমান্তরাল হয়ে পড়েছে। তাই লক্ষ্য করা যায় সুদের হার শূন্য, একটু এইভাবে আনি। তাই লক্ষ্য করা যায় সুদের হার শূন্য হওয়ার আগে একটি নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়েছে। ফলে এ থেকে বি অংশটুকু তারল্য ফাঁদ হিসেবে বিবেচিত করা যায় এবং সুদের হার আর নটের নিচে আর নামতে পারে না। আর এই অবস্থাটাকে কি বলতেছি আমরা, অর্থের ফটকা চাহিদা মানে তারল্য ফাঁদ। তো আশা করতেছি বুঝতে পারতেছেন যে অংশে সুদের হার আর নিচে নামানো যাবে না এবং অর্থের যে ফটকা চাহিদাটা আছে সেটা কী হবে, ভূমি অক্ষে সমান্তরাল হয়ে যাবে এবং যতটুকু অংশ হয়ে যাবে সে অংশটুকু আমরা বলতেছি কি তারল্য ফাঁদ। তো এই চিত্রটা একটু এঁকে দিতেছি আপনাদের সহজ হওয়ার জন্য। চিত্রটা একটু টেকনিক খাটাই করতে হবে, নাহলে এই যে সমান্তরালভাবে করছেন না, এটা একটু করতে একটু সমস্যা হয়ে যায়। তো আমি দুটো অক্ষ নিয়ে নিতেছি এবং দুটো দাগ দিয়ে দিতেছি। এ পাশেও এটা একটু বড় দিব এই দাগটা, আর এই দাগটা একটু ছোট দিব। ঠিক আছে, দুটো যোগ করে ফেলতেছি। এটা ও এক্স ওয়াই, এখানে R1 আর নট সুদের হার যেহেতু আমি বুঝেছি, এখানে M1 এটা মানি বুঝাইতেছে অর্থের ক্ষেত্রে এর জন্য, আর এটা হচ্ছে M0। ঠিক আছে, এখন এই যে এই রেখাটা আমরা যে দ্বিতীয় রেখাটা নিয়েছি না, এটা একটু বর্ধিত করে নিতে হবে। ঠিক আছে, তো একটু বর্ধিত করে নিই। এখন এইটা আর এইটা আমি একটু সুন্দর করে রাউন্ড হিসেবে হাতের আঙ্গুলটা এই মূলবিন্দু যেখানে আছে সেখানে রাখবো, এই জায়গাটুকুর ভিতরে রাখবো, তাহলে এটা ইজিভাবে যায়। ঠিক আছে, তো এইভাবে আমি এটার সাথে এটা জোড়া লাগিয়ে দিলাম। ঠিক আছে, তো এইটা আমার এখন কি হইতেছে, ভূমি অক্ষে সমান্তর হয়ে যাচ্ছে। আর এই অংশটুকু আমি AB লিখে দিলাম এবং এটাকে L1 দিয়ে দিলাম, ডিকুইটিটি বোঝাই সেটাই দিয়ে। তো এই অংশটুকু হচ্ছে কি আমার তারল্য ফাঁদ। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। আর এখানে কি লিখতে হবে, অর্থের ফটকা চাহিদা, এই যে এখানে চিত্রে যেটা লেখা আছে সেটা লিখতে হবে এবং সুদের হার এটা লিখতে হবে। এই দুটো মনে রাখবেন, তাহলেই আপনি খুব ইজিভাবে বুঝতে সহজ হবে এবং প্রশ্নটা তৈরি করতে মানে অ্যান্সারটা লিখতেও খুব সহজ হবে। তো অনেক স্টুডেন্ট আছে চিত্রটা আঁকতে পারে কিন্তু ভুলে যায় এই নিচে কী লিখবো আর লম্বকে কী লিখবো, এটা সবসময় মনে রাখবেন, তাহলেই মনে থাকবে যে তারল্য ফাঁদটা অর্থের ফটকা চাহিদার সাথে এবং সুদের হারের সাথে কি সম্পর্ক, আর এটা দিয়ে কি চিত্রটা অঙ্কন করতে হবে। তো আপনারা সবাই জানাবেন যে কেমন লাগছে আমার ক্লাসটা। যদি না বুঝতে পারেন সেটাও আমাকে জানাবেন, যেন আমি আরও সংশোধিত করে আপনাদের বুঝাইতে পারি। আর সবাই একটু প্লিজ দয়া করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো করবেনই, বেশি বেশি একটু শেয়ার করবেন, তাহলে আমার অনেক উৎসাহ আর কি আসে যে ভিডিও তৈরি করি সবার জন্য। আর এরকমটা যদি না হয় তাহলে তখন অনেক খারাপ লাগে, তখন আর ভিডিও করতে ইচ্ছা করে না। তো যদি পড়াটা বুঝেন তাহলে অবশ্যই শেয়ার করবেন আর জানাবেন যে আপুটা কেমন পড়ায় আপনাদের বা বুঝায় আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।